আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি গতকাল বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। আসলে কি খালি হয়ে গেছে, নাকি এটি প্যানিক সৃষ্টি বা আতঙ্ক সৃষ্টি, কিংবা অর্থমন্ত্রীর মতো একজন মন্ত্রী এভাবে কি বলতে পারেন ব্যাংক খালি হয়ে গেছে? কিংবা কদিন আগে আপনারা খেয়াল করলেন ডক্টর ইউনূসের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছু ব্যাংক নিয়ে এই ধরনের বেফাস কথাবার্তা বলে দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংক, দেউলিয়া হয়ে গেছে ব্যাংক, এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ ভালো না ইত্যাদি বিভিন্ন কথা বলে কমপক্ষে 7-8টি ব্যাংককে একেবারে তারল্য শূন্য, অর্থ শূন্য করে ছেড়ে দিয়েছেন। এটার দীর্ঘস্থায়ী প্রভাব কি যারা ওই ব্যাংকগুলোর গ্রাহক তারা আজও ভুগছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের দায়িত্বশীল মানুষ, তিনি যদি অর্থমন্ত্রী হন, তিনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন, তাদের মুখ থেকে কি এমন কথা আসা উচিত? এই একটি বাক্য কি সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করার জন্য যথেষ্ট নয়? একটা কথা মনে রাখা দরকার যে অর্থনীতি চলে পুরোপুরি আস্থার উপর, ব্যাংক ব্যবস্থা টিকে থাকে মানুষের বিশ্বাসের উপর। যখন সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয় ব্যাংক খালি হয়ে গেছে, তখন সাধারণ সঞ্চয়কারী ভয় পাওয়াটাই স্বাভাবিক। আজকে যখন অর্থমন্ত্রী এভাবে বলছেন যে ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে, তখন আগামীকাল সকালবেলা থেকেই যদি মানুষ ব্যাংকিং ব্যবস্থার প্রতি পুরোপুরি আস্থা হারিয়ে সব টাকা উঠিয়ে ফেলে, তখন কি ঘটতে পারে একবার চিন্তা করুন তো। একটি ব্যাংক কখনোই তার কাছে থাকা সব আমানত একসাথে ফেরত দেওয়ার জন্য নগদ টাকা হাতে রাখে না। মানুষ যদি আতঙ্কে গণহারে টাকা তোলা শুরু করে, তবে ভালো ব্যাংকটিও দেউলিয়া হয়ে যেতে পারে। একে অর্থনীতিতে বলা হয় ব্যাংক রান। একজন মন্ত্রীর দায়িত্ব যেখানে মানুষকে আশ্বস্ত করা, সেখানে এমন বক্তব্য কি হিতে বিপরীত করছে না? আমি শুরুতেই বললাম যে অভিযোগ উঠছে যে ডক্টর ইউনূসের নিয়োগকৃত গভর্নর আহসান এইচ মনসুর এমন কিছু কথা বলেছিলেন যা কয়েকটি ব্যাংকে প্রায় টাকা শূন্য করে দিয়েছিল, বা এখনো আছে। অর্থ সংকটে আছে ব্যাংকগুলো। এই ব্যাংকগুলো এখনো গ্রাহকদের টাকা দিতে পারছে না। গভর্নর যখন প্রকাশ্যে নির্দিষ্ট কিছু ব্যাংকের তারল্য সংকট বা অনিয়ম নিয়ে কথা বলেন, তখন সেই ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা শূন্যের কোঠায় নেমে আসে এবং নেমে এসেছিল। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ইউনূসের সময়ে কয়েকটি ব্যাংক থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন। যখন নিয়ন্ত্রক সংস্থা নিজেই সংকটের কথা উচ্চস্বরে বলে, তখন সাধারণ গ্রাহক তার কষ্টার্জিত আমানত নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। প্রশ্ন জাগে, এই পরিস্থিতি কি সংস্কারের অংশ, নাকি অস্থিরতা তৈরির কোনো মাধ্যম? ব্যাংক যেহেতু খালি হয়ে গেছে, এবার আমরা একটু সবচেয়ে বড় অসঙ্গতির মধ্যে আসতে চাই। অর্থমন্ত্রী বলছেন ব্যাংক খালি হয়ে গেছে, তাহলে একদিকে তিনি বলছেন ব্যাংক খালি হয়ে গেছে, অন্যদিকে সরকার প্রতিদিন হাজার কোটি টাকা করে ব্যাংক থেকে লোন নিচ্ছে কিভাবে? আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমের একটা শিরোনাম দেখেছেন যে 43 দিনে 41,000 কোটি টাকা এই নতুন সরকার, এই বিএনপি সরকার ব্যাংক থেকে লোন নিয়েছে। কয়েকদিন আগে যখন এই সরকারের 1.5 মাস হচ্ছিল বা 43 দিন হচ্ছিল, তখন সংবাদ মাধ্যমে কিন্তু সংবাদ শিরোনাম হয়েছিল, আপনারা দেখেছেন। আজকে 60 দিন পার হয়ে গেছে, 2 মাস পার হয়ে গেছে। আজকে ওই লোনটা 60,000 কোটি টাকা, গড়ে প্রায় 43 দিনে প্রায় প্রতিদিন 1,000 কোটি টাকা করে ব্যাংক থেকে লোন নিয়েছে সরকার তার পরিচালন ব্যয়ের জন্য। আজকে যেহেতু 2 মাস পার হয়ে গেছে, আজকে সেটা 60,000 কোটি টাকায় পৌঁছে যাওয়াটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, যদি ব্যাংক খালি হয়েই থাকে, তবে সরকার লোন নিচ্ছে কিভাবে? টাকা আসছে কোত্থেকে? এখানে দুটি বিষয় হতে পারে। হয় ব্যাংকগুলোতে এখনো টাকা আছে, কিন্তু সরকার তা লোন হিসেবে নিয়ে সাধারণ গ্রাহকের জন্য সংকট তৈরি করছে, অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সরকারকে দেওয়া হচ্ছে, যা মুদ্রাস্ফীতিকে আরো উস্কে দিচ্ছে। এই যে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে সরকারের লোন দেওয়ার আলাপও কিন্তু গণমাধ্যমে এসছে।
সরকার পরে এটি অস্বীকার করছে। এখন প্রশ্ন আসছে, যদি লোন নিয়ে ব্যাংক খালি করে ফেলা হয় তবে বেসরকারি খাত কিভাবে চলবে? এমনি বেসরকারি খাতে সংকটের শেষ নাই। বাংলাদেশটাকে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা যা দেখছি, তা যারা চিন্তা করেন না তাদের জন্য এটি চিন্তার কোনো বিষয় নয়। যারা চিন্তা করেন, যারা ভাবেন দেশ নিয়ে, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি খাত কিভাবে চলবে এই প্রশ্নটা আসছে। ব্যবসায়ীরা যদি লোন না পায় তবে দেশের উৎপাদন ও কর্মসংস্থান স্থগিত হয়ে পড়বে, ইতিমধ্যে স্থগিত হয়ে পড়েছে। আমরা আজকের এই আলোচনার তিনটি মূল বিষয় দেখলাম। প্রথমত, মন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য আমানতকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে, বা যদি নাও ছড়ায় এটি ছড়াতে বাধ্য। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের নীতি বা বক্তব্যের কারণে কয়েকটি ব্যাংক গ্রাহক শূন্য হওয়ার পথে। কেন্দ্রীয় ব্যাংকের বলতে ইউনূসের আমলে ইউনূসের গভর্নর যে লাগাম ছাড়া কথাবার্তা বলেছিল, এই ব্যাংকগুলো গ্রাহক শূন্য হয়ে পড়েছে, তারল্য সংকটে পড়েছে, আর্থিক সংকটে পড়েছে, ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। তৃতীয়ত, ব্যাংক খালি হওয়ার দোহাই দিলেও সরকারের আনুমানিক 60,000 কোটি টাকার বিশাল ঋণ নেওয়া কিন্তু থামছে না। সাধারণ মানুষ হিসেবে আমরা কি প্রত্যাশা করতে পারি? অর্থনীতি নিয়ে কোনো লুকোচুরি নয়, ব্যাংক ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি। যদি সরকারি ব্যাংক থেকে সব টাকা লোন নিয়ে নেয় তবে সাধারণ মানুষ প্রয়োজনে তার আমানত ফেরত পাবে তো? আজকে এই প্রশ্নটা দেখা দিয়েছে। আজকে দেশের সবকিছু, ব্যাংক ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি, সবকিছু ভেঙে পড়ার উপক্রম। এই জন্যই বলতে হয় যে আমরা আগেই ভালো ছিলাম। এই যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এত অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় 2024-এর জুলাই মাস পর্যন্ত আমরা কি শুনেছি যে কোনো ব্যাংক চেক নিয়ে গেলে টাকা দিচ্ছে না? আমরা কিন্তু শুনিনি। হ্যাঁ, ব্যাংক থেকে অনেক অনেক হাজার হাজার লক্ষ কোটি টাকা লোন নিয়েছে। কয়েকটি গ্রুপের কথা শোনা যায়, এসালম গ্রুপ কিংবা বেক্সিমকো গ্রুপ। তারা তো ব্যবসা করতো, ব্যবসায়ীরা লোন নেবে। হ্যাঁ, কিছু হয়তো খেলাপি হয়েছে, কিছু আবার রেগুলার হয়েছে, কিছু খেলাপি হয়েছে, কিন্তু ব্যাংক ব্যবস্থা সচল ছিল। আওয়ামী লীগের দোহাই দিয়ে ইউনূস ধ্বংস করেছে, আজকে বিএনপি সরকার এসছে, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে আছি। এই জন্যই সর্বক্ষেত্রে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আগেই ভালো ছিলাম। আমাদের জাগতে হবে। এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, জাগতে হবে। কথা বলে জেগে একটা সঠিক ব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে হবে। এটাই হচ্ছে আমাদের উত্তরণের একমাত্র উপায় যদি বাংলাদেশে বাঁচতে চান। এছাড়া আর কোনো উপায় খোলা নেই। আওয়ামী লীগ ছাত্রলীগ এই সময়ে নাম্বার ঝুঁকে নিয়েছে, কারণ তারা জানে যে তাদের ঢালাও গ্রেফতারের সুযোগে খুব শিগগিরই এই সরকারকে তাদের মূল রাজনৈতিক প্রতিপক্ষ রাজপথে হয়ে যারা দেখা দেবে, সেই জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, তাদের নেতাকর্মীদের আওয়ামী লীগ বানিয়ে হয়তো গ্রেফতার করা শুরু করতে হতে পারে। কাজে এমন একটা টালমাটাল পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দেয়ালে যেহেতু আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পিঠ ঠেকেই গেছে, তারা আর ঘরে বসে থাকতে রাজি হচ্ছে না। বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা রাজপথে মিছিল নিয়ে নামতে শুরু করেছেন। ঢাকা, চট্টগ্রামে অন্তত 5টি মিছিল হয়েছে এই শুক্রবারেও, এবং একেবারে ঢাকা, চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে ওই মিছিলগুলো জুম্মার নামাজের পর কিংবা সকাল বেলায় প্রকাশ্য দিবালোকে আয়োজন করে সেসবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মিছিলগুলো যে আবারও এপ্রিল মাসের শুরু থেকেই বারবার বিভিন্ন শহরে মিছিল হচ্ছে, সেসবের ভিডিও ছড়িয়ে পড়ছে, সেসব মিছিলের খবর বের হওয়া শুরু হয়েছে, সেটাতে এটা পরিষ্কার যে প্রায় 6 মাস একরকমের বিরতির পর, বড়সড় ধরনের কোনো রাজনৈতিক মিছিল থেকে বা সংগঠিত হওয়া থেকে বিরত থাকার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও প্রস্তুত হয়েছে রাজপথে নামতে, এবং 12ই ফেব্রুয়ারির
নির্বাচনের পর, একটা নির্বাচিত সরকার আসবার পর যে আবারও তারা রাজপথে নেমে পরখ করে দেখতে চেয়েছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং মিছিল করলে কি প্রতিক্রিয়া হয় নবনির্বাচিত বিএনপি সরকারের তরফ থেকে, সেই বিষয়গুলো করতে এখন আওয়ামী লীগ প্রস্তুত। আওয়ামী লীগ মিছিল বের করছে নিয়মিতভাবে, এবং যেটা গুরুত্বপূর্ণ তথ্য এবং বিবেচ্য বিষয় সেটা হচ্ছে তারেক রহমান সরকারও গ্রেফতার করা শুরু করেছে এবং তার পুলিশ রীতিমতো অভিযান চালিয়ে মিছিলে কারা কারা যোগ দিয়েছেন সে বিষয়ে খোঁজ খবর করে অভিযান পরিচালনা করছেন এবং গ্রেফতারকৃতদের তালিকা জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে। এখন আওয়ামী লীগ এরপর কি করবে, আর বিএনপি কে আসলে মিছিল কারা করেছে এই বিষয়ে পুলিশের অভিযান চালিয়ে চালিয়ে আওয়ামী লীগের মিছিল ঠেকিয়ে রাখতে পারবে? যদি ঠেকিয়ে রাখাই যায় তাহলে আওয়ামী লীগ এ সময় মিছিল করছে কেন? এই বিষয়গুলো এ সময়টায় এসে বিশ্লেষণ করা জরুরি, কারণ আওয়ামী লীগ নভেম্বর মাসের দিক থেকে 2025-এ যখন তারা একরকমের ঝটিকা মিছিল সারা বাংলাদেশে ঘটছে, ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে এমনকি এনসিপির অফিসের নিচে জড়ো হয়ে তারা মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল অভিমুখে চলে যাচ্ছে, এনসিপির অফিসের নিচে বাংলা মোটরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, সংসদ ভবন ফার্মগেট এলাকায় মিছিল করছে, এমন একটা পরিস্থিতি যখন ছিল, কিংবা ঢাকা শহরের বুকে নানা দিক থেকে মিছিল এসে এক জায়গায় জড়ো করে এক সময় নাকি তারা 1 লাখ লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে, এই নিয়ে যখন বাংলাদেশের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইউনূস সরকার, এমনকি বিভিন্ন সংবাদপত্রের ব্যাপক জল্পনা কল্পনা ছিল, তখন নভেম্বরের দিক থেকে আওয়ামী লীগকে একরকমের ঝিমিয়ে পড়তে দেখা যায়। একদিকে আওয়ামী লীগের সূত্রে জানা যায় যে এই কৌশলের একটা কারণ ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে একটা বড় ধরনের একটা আঘাত হানতে চায় আওয়ামী লীগের শক্তির ওপরে, সেটা মাথায় রেখে আওয়ামী লীগ এ সময়টায় যেমন রাজপথে নামার কথা ভাবছিল না, কারণ নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সেটা ততক্ষণে নির্ধারিত ছিল, কাজেই তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। তেমনি নির্বাচনের আগে আওয়ামী লীগ এমন কোনো রাজপথে আন্দোলন কিংবা এমন কোনো অস্থিরতা তৈরি করতে চাইছিল না যেটার সুবাদে বা যেটার ছুতোনাতায় ইউনূস সরকার নির্বাচনটাকে কোনোভাবে একরকমের ডিস্টার্ব করতে পারে বা অনিশ্চিত পর্যায়ে নিয়ে যেতে পারে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনের পর থেকেই তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একমাত্র নির্দেশনা ছিল সর্বত্র দফতরগুলো যেমন খুলতে হবে, আওয়ামী লীগের কার্যালয়গুলো যেমন খুলতে হবে, তেমনি রাজপথে নেমে আসতে হবে, যাতে খুব শিগগিরই যেসব স্থানীয় নির্বাচন এবং পেশাজীবী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোতে আওয়ামী লীগ নিজ নামে বা অন্য কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে যুক্ত হওয়ার, যোগ দেওয়ার, অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে পারে। এবং তারপরে সারা দেশে নির্বাচনের পরপরই দেখা যায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো খুলে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিভিন্ন জায়গায় শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে তার পাশে তারা ছবি তোলেন। এরপরে আবার ওই কার্যালয়গুলো অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে, আবারও ওই কার্যালয়গুলো অনেক ক্ষেত্রে ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যেন পরখ করে দেখতে চাইছিল যে নতুন সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর গ্রেফতার অভিযান শুরু হয় কিনা। 7ই মার্চ থেকেই বোঝা যাওয়া শুরু হয়েছে যে বিএনপি আসলে গ্রেফতার করবে, কারণ বঙ্গবন্ধুর বাড়ির দিকে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে যাওয়ার সময় সাধারণ নারী পুরুষের একটা ছোট দলকেও গ্রেফতার করে 4 জনকে সন্ত্রাস বিরোধী মামলায় মামলা দেয় বিএনপি। 7ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। কাজেই বোঝা যাওয়া শুরু হয়েছিল যে বিএনপি যে প্রতিশ্রুতি আওয়ামী লীগকে দিয়ে এসেছে বা যে প্রতিশ্রুতি এমনকি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ শক্তিমান রাজনৈতিক প্রভাব বিস্তারকারী দেশগুলোকে দিয়ে ক্ষমতায় এসেছে যে তারা একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে, সে পথে বিএনপি হাঁটবে না। আর তারপর তো বিএনপি রীতিমতো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রেখে এখন
আইন পাশ করে ফেলেছে। কিন্তু আওয়ামী লীগ পিছু হটছে না। তার প্রমাণ চট্টগ্রামে, ঢাকায় একেবারে দিনে দুপুরে রাজপথে মিছিল নিয়ে বের হয় এবং সেসবের ভিডিও প্রকাশ করা। ছবি দেখলে, ভিডিও দেখলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কারো মুখ মাস্ক দিয়ে ঢাকা নাই, সকলে প্রকাশ্যে মিছিল করছেন। কোন নেতা এই মিছিলের আয়োজন করেছেন? অনেক ক্ষেত্রেই ব্যানারে সেই স্থানীয় নেতার নাম পরিচয় লেখা আছে এবং মিছিলে যারা যোগ দিচ্ছেন তারা যেমন নিজেদেরকে ঢেকে রাখছেন না, চট্টগ্রামে বিশেষ করে পুরো এপ্রিল মাস জুড়েই দেখা যাচ্ছে তারা একরকমের লাল টুপি পরে মিছিল করছেন। এবং এই লাল টুপি নাকি তারা পরছেন চট্টগ্রামের সাবেক মেয়র 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনতে বাংলাদেশে যেই বঙ্গবন্ধু ভক্ত কর্মীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের একজন এবিএম মহিউদ্দিন চৌধুরী। সেই চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকেরা নাকি চট্টগ্রামে ঐতিহ্যগতভাবে একটা দীর্ঘ সময় লাল টুপি পরে মিছিল করতেন। কাজেই এই যে চট্টগ্রাম জুড়ে এখন লাল টুপি পরে মুখ খোলা রেখে কোনো মাস্ক পরিধান না করে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ব্যানার ধরে নেমে আসছেন এবং এপ্রিলে ঘন ঘনই এসব মিছিলের খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার দিন শুধুমাত্র এই গত শুক্রবারে ঢাকা ও চট্টগ্রামের 5 এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে বলে খবর বেরিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই দুই মহানগরীতে ছাত্রলীগের এই মিছিলগুলো অল্প সময়ের হয়েছে, ঝটিকা মিছিল হয়েছে, কিন্তু সেসব মিছিলের ভিডিও করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেসব মিছিল থেকে ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। ঢাকায় খোদ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের সামনে মিছিল করেছে, কাকরাইল মোড়ে মিছিল হয়েছে। এই দুটো মিছিলের ভিডিওই ফেসবুকে প্রচার হতে দেখা গেছে এবং দুটো মিছিলই জুম্মার নামাজের পরে হয়েছে। তার মানে শহর বিরান নয়, শহরে তখন নামাজ পড়ে সাধারণ মানুষ বাড়ি ফিরছেন, বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন এবং এমন একটা সময়ে একেবারে প্রকাশ্য দিবালোকে সংসদ ভবনের সামনে কাকরাইল মোড়ের মতো জনবহুল জায়গায় ছাত্রলীগ কিন্তু মিছিল করেছে। চট্টগ্রাম নগরীতেও সেই শুক্রবারেই 3টি মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। ভিডিওতে যেরকম দেখা গেছে তাতে নগরের জিসি মোড়, অত্যন্ত জনবহুল ব্যস্ত বাণিজ্যিক এলাকা, সেই নগরের জিসি মোড়, 2 নম্বর গেট এবং সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ এবং এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। এই যে আমি বলছিলাম যে ব্যানারে খুবই বিস্তারিত লেখা থাকছে এবং ব্যানারটা পরিষ্কারভাবে ছবিতে, ভিডিওতে দেখা যাচ্ছে মিছিলে অংশগ্রহণকারীদের চেহারার মতোই। এর মধ্যে জিসি এলাকার যে মিছিলটা সেটা শুক্রবার সকালে হয়, আর লালখান বাজার এবং সিআরবি এলাকার মিছিল দুটো চট্টগ্রামেও জুম্মার নামাজের পরে হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলো। জিএসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে যে মিছিলটি হয় তারা তখন আওয়ামী লীগের সমর্থনে নানা রকম স্লোগান দিতে থাকেন। আর সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগার পাস এলাকার দিকে যায়, সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। লাল টুপি পরে 2 নম্বর গেট এলাকায়ও একটি মিছিল হয়েছে বলে ভোরের কাগজ খবর দিচ্ছে। এই মিছিলগুলোর পরেই পুলিশ ঘোষণা দেয় যে তারা ভিডিও দেখে বিভিন্ন ব্যক্তিকে চিহ্নিত করে, মানে একেবারে ইউনুস জমানার মতোই একইভাবে পুলিশ বক্তব্য রাখে যে তারা ভিডিও এবং যেসব ছবি ফেসবুকে দিয়েছে ছাত্রলীগ সেগুলো বিশ্লেষণ করে দেখছে এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবে এবং তারা এসব মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারে সক্রিয় আছে। এবং তারপর চট্টগ্রামে এইসব ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগের অন্তত 12 জন নেতাকর্মীকে গ্রেফতার করার কথা জানায় চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ শনিবারে এসে। এবং পুলিশ যে সংবাদ বিজ্ঞপ্তিতে যে তথ্য দিয়েছে সেখানে তারা গ্রেফতারকৃতদের নাম আর বয়স দিয়েছে তানভীর হাসান, মোসলেম উদ্দিন, বিপু ঘোষ, বিলু, নাহিদ হোসেন, সাইফুল ইসলাম। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ছবিতেও এবং নামের তালিকা থেকেও যে এরা কেউ আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো পদধারী ব্যক্তিবর্গ নন। তাহলে
এই নাহিদ হোসেন, এই বিপু ঘোষ বিলু, মুসলিম উদ্দিন, নাহিদ হোসেন, সাইফুল ইসলাম, তানভীর হাসান এরা আদৌ আওয়ামী লীগের নেতাকর্মী কিনা, নাকি পুলিশ আসলে একরকমের ঢালাও মামলা বাণিজ্য করতে এই তরুণদেরকে গ্রেফতার করে এরাই আওয়ামী লীগের মিছিলে ছিল এই দাবি করে এদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে চালান করছে কিনা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানে এই যে ঢালাও গ্রেফতার আর তার সঙ্গে জড়িয়ে থাকা গ্রেফতার বাণিজ্য, এই দিয়ে কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ঠেকানো যাবে? দেখেন, আওয়ামী লীগ এই সময়ে এসে আবারও এই সাহসটা করলো কেন? অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন সংগঠিত হতে উৎসাহিত বোধ করছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেমন ভাবে প্রত্যেকটি সংসদীয় এলাকার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করছেন, বিভিন্ন এলাকায় সংসদীয় এলাকা ধরে ধরে, তেমনি একেবারে নেতাদের খোদ তত্ত্বাবধানে মিছিলগুলো অনুষ্ঠিত হচ্ছে, নেতাদের নামও অনেক ক্ষেত্রে লেখা থাকছে। তার মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে নামতে পিছপা হচ্ছেন না, এমনকি নির্বাচিত সরকার এসে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাশ করার পরেও আওয়ামী লীগ একই কৌশলে এগোচ্ছে। কিন্তু এই সময়ে এসে আবারও গ্রেফতার হতে তারা মাঠে নামার সিদ্ধান্ত নিল কেন? এই সময়ে এসে তারা জানে যে বিএনপিকে আসলে গ্রেফতার করতে করতে এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই রাখতে পারবে। মানে আওয়ামী লীগের এলাকায় ফিরে আসা ছাড়া উপায় কি? কারণ এমনকি শামা ওবায়েদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এই সবে তার এলাকায় গিয়ে আবার বলেছেন যে তাদের আমলে ভুয়া মামলা দিয়ে কাউকে হয়রানি করা যাবে না। কারণ বিভিন্ন নেতৃবৃন্দ, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমর্থনে ভোট আদায় করেছেন এ কথা দিয়ে যে তারা হয়রানি করবেন না অযথা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের। এখন এই কাজ যদি তারা করে যান, তাহলে এলাকায় কি এই নেতারা নিজ নিজ এলাকায় টিকতে পারবেন? তার মানে এমন একটা পরিস্থিতি এখনো প্রত্যাশা করা হচ্ছে আওয়ামী লীগের তরফে যে হ্যাঁ, পুলিশ গ্রেফতার করবে হয়তো তারেক রহমান সরকারের নির্দেশে, কিন্তু স্থানীয় বিএনপির নেতাদেরই এই আওয়ামী লীগের নেতাকর্মীদের একরকমের মুক্ত করতে ব্যবস্থা করতে হবে, স্থানীয় রাজনীতির সমীকরণে নিজেদেরকে গুরুত্বপূর্ণ রাখতে। তারপর জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট যখন রাজপথে নেমেছে, তারা ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে তারা গণমিছিল শুরু করেছে, সারা বাংলাদেশে তারা বিক্ষোভ সমাবেশ করছে। এখন বিএনপি যে আওয়ামী লীগ বলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের কিংবা জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এখন গ্রেফতার করা শুরু করবে না, সেটাই বা কে বলতে পারে? এমন একটা রাজনৈতিক অস্থির পরিবেশে যখন আসলে বিএনপি আর জামায়াতের মিত্রতাটা ভীষণ ঠুনকো পর্যায়ে নেমে এসেছে, প্রতিটা ক্যাম্পাসে ছাত্র শিবির ছাত্রদল মুখোমুখি হয়ে পড়েছে, সেই সময়ে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ সাহস করে না নামতে পারে, তাহলে আসলে আওয়ামী লীগ ছাত্রলীগ নামবে কখন? কাজেই আওয়ামী লীগ ছাত্রলীগ এই সময়ে নামবার ঝুঁকে নিয়েছে, কারণ তারা জানে যে তাদের ঢালাও গ্রেফতারের সুযোগে খুব শিগগিরই এই সরকারকে তাদের মূল রাজনৈতিক প্রতিপক্ষ রাজপথে হয়ে যারা দেখা দেবে, সেই জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের নেতাকর্মীদের আওয়ামী লীগ বানিয়ে হয়তো গ্রেফতার করা শুরু করতে হতে পারে। কাজে এমন একটা টালমাটাল পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দেয়ালে যেহেতু আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পিঠ ঠেকেই গেছে, তারা আর ঘরে বসে থাকতে রাজি হচ্ছে না। তারেক রহমান সরকার যে তাদেরকে কোনো স্পেস দেবেন না সেটা তারা বুঝে গেছেন বটে, কিন্তু তারাও দেখতে চান কত ঘন ঘন নামলে, কত কত গ্রেফতার করে কতভাবে তারেক রহমান সরকার তাদেরকে ঠেকাতে পারেন, তারেক রহমান সরকার সত্যি ইউনূস সরকারের পথে কতদিন হাঁটতে পারেন।